হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পার্সাল। আজকে আমরা ইন্টার স্কুল টেস্টের 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে না, CO2 হচ্ছে ওজোন স্তরকে ক্ষয় করে না। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? দেখো, পিভি সমান কি লেখা হয়ে থাকে না, NRT। এবার দেখো, 22.4 লিটার আয়তন কখন হয়? যখন আমরা সেটাকে 1 মোল বলে থাকি। তাহলে এখানে বলে দিয়েছে 11.2 লিটার, মানে আমরা কি বলতে পারি, এটাকে হাফ মোলকে নির্দেশ করছে, অর্থাৎ 0.5 মোলও বলতে পারি। তাহলে এখানে পিভি সমান এন এর জায়গায় যদি আমি 0.5 বসাই, তাহলে আমি লিখতে পারি যে 0.5 RT। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 24 হলে তার পারমাণবিক ভর কত হবে? দেখো, আণবিক ভর সমান লেখা হয়ে থাকে 2 × বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভরটা কত আসবে না, 2 × 24 সমান হচ্ছে 48। এটা হচ্ছে আণবিক ভর। যেহেতু গ্যাসটি ত্রিপরমাণু, তাহলে কি করতে হবে, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার কত আসবে, পারমাণবিক ভর কত হবে না, সেটা হবে অ্যান্সার। এটা ছিল আণবিক ভর, তাহলে আমাকে চাইছে পারমাণবিক ভর। তাহলে যেহেতু ত্রিপরমাণু, তাই 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার আসবে আমার 16। নেক্সট বলেছে যে তরলের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয় কোন ক্ষেত্রে? না, তরলের তাপীয় প্রসারণ দেখেছো তোমরা পারদ থার্মোমিটারের ক্ষেত্রে। উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সম্ভব নয়? না, অ্যান্সার হবে ছোট এবং সমশীর্ষ, কারণ উত্তল লেন্স সবসময় বস্তুর চেয়ে বড় বিবর্ধিত প্রতিবিম্ব গঠনে সহায়তা করে। কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে কম? এই প্রশ্নটা প্রায় ম্যাক্সিমাম সেটেই আমরা করেছি, যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হবে? না, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার বিক্ষেপণ কিন্তু কম হবে। তাহলে অ্যান্সার হবে লাল। অ্যাম্পিয়ার পার সেকেন্ড কোন রাশিকে নির্দেশ করবে? না, অ্যাম্পিয়ার পার সেকেন্ড দেখো, কিউ সমান মানে আধান সমান আমরা কি লিখে থাকি, প্রবাহ মাত্রা গুণিত সময়। এবার এখানে বলেছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে আই প্রবাহ মাত্রার একক নিশ্চয়ই অ্যাম্পিয়ার, এবং সময়ের একক কি, সেকেন্ড। তাহলে বলো অ্যাম্পিয়ার সেকেন্ড কাকে নির্দেশ করছে? কিউ মানে হচ্ছে আধানকে নির্দেশ করছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, আধান। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তারটির বৈশিষ্ট্য কি ছিল? তাহলে দেখো, বৈদ্যুতিক হিটারে যে তার ব্যবহার করা হয় তার রোধটাকে কি হতে হবে, উচ্চ হতে হবে, এবং তার যে গলনাঙ্ক হতে হবে সেটাকে নিম্ন হতে হবে। 1 মেগা ইলেকট্রন ভোল্ট, এই যে নিউক্লিয়ার শক্তি, এটা কত জুলের সাথে সমান হবে না, 1.6 ইন্টু 10⁻13 জুল। সর্বোচ্চ আয়নায়ন বিভব কোন মৌলের আছে? তাহলে অ্যান্সার হবে হিলিয়াম। ABC প্রত্যেকের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে A এর আছে কত, একটি ইলেকট্রন। B এর আছে কটি, ধরো 11টি, মানে 2 8 1। এবং C এর আছে কটি, 2 8 7। তাহলে বলো এটা কি হবে, অধাতু। এটা কি হবে, ধাতু। এটাও কি হবে, ধাতু। এখানে বলেছে যে কোন ক্ষেত্রে তড়িৎ বন্ধন গঠিত হবে। তাহলে এক হচ্ছে কার কার মধ্যে, না দেখো, এ যদি একটা ইলেকট্রন এঁকে দেয়, তাহলে এর 8টি কমপ্লিট হবে এবং এ সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এবং এও যদি একটা পায় তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে আমরা বলতে পারি বি আর সি এর মধ্যে, ধাতু এবং অধাতুর মধ্যে কি হবে, একটি এর তৈরি হবে, তড়িৎ বন্ধন সৃষ্টি হবে। এবং সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? না, দ্রবণে কি হয়, CuSO4 এর গাঢ়ত্ব কিন্তু অপরিবর্তিত থাকে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে কোন পদার্থের বিক্রিয়ায় বাদামি বর্ণের পদক্ষেপ পড়ে? তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাথে FeCl3 বা ফেরিক ক্লোরাইড। জিঙ্ক ব্লেডের সংকেত কি হয়, J10S। কোন রূপান্তরটির জন্য লিন্ডার অনুঘটক দিলে কি হবে, অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি হবে, অ্যাসিটিলিন থেকে ইথিলিন প্রস্তুতিতে লিন্ডার অনুঘটক। ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাস ক্ষতিকারক কেন? কারণ দেখো, ট্রপোস্ফিয়ার হচ্ছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে অবলোহিত রশ্মি আছে তাকে শোষণ করে দেয়, তার ফলে উষ্ণতা বাড়তে থাকবে। তাই জন্য কি হবে, ট্রপোস্ফিয়ার হচ্ছে ওজোন গ্যাস ক্ষতিকারক। গ্রিন হাউস এফেক্টের জন্য কি হবে না, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট
অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। এখানে বলেছে স্ট্র্যাটোস্ফিয়ারের যে সর্বোচ্চ অংশ তার উষ্ণতা কত। স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা হচ্ছে 0°C। একই চাপ ও উষ্ণতায় 11.2 লিটার নাইট্রোজেন আর 22.4 লিটার CO2 অনুসংখ্যার অনুপাত। আচ্ছা, সম-আয়তন সকল প্রকার গ্যাসের সমান সংখ্যক অনুপাত, এটা অ্যাভোগাড্রো বলেছে। তাহলে এর আয়তন 11.2 আর এর হচ্ছে 22.4, মানে এটা যদি 1 গুণ হয় এটা নিশ্চয়ই দ্বিগুণ, কারণ এটার সাথে 2 গুণ করলেই 22.4 লিটার পাওয়া যায়। তাহলে এদের অনুসংখ্যার অনুপাতটাও কি হবে, 1:2। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান সিজিএস পদ্ধতিতে কত হয় না, 314 ইন্টু 10⁻7 আর্গ পার মোল ক্যালভিন। এরপরে আছে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত, আলফা সমান β/2 আর γ/3। তাহলে আলফার নিচে 1 বলতে পারি, তাহলে এর আর এর অনুপাত কত হবে না 1:3। কি লিখবো, 1:3। প্রিজমে আলোক রশ্মির প্রতিসরণে আপতিত আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হতে পারে কি না। প্রিজমে কি ঘটে, চ্যুতি ঘটে, চ্যুতি ঘটে, তাই এখানে পারে না, সমান্তরাল হতে পারে না। মোটর গাড়ির লুকিং গ্লাসে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় না উত্তল। 220 ভোল্ট উৎসের সঙ্গে 1.5 কিলোওয়াট ক্ষমতার কোনো হিটারকে যদি যুক্ত করা হয় কোন ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হবে, এসি না ডিসিতে। দেখো এসি প্রবাহ মানে কি রকম, সময়ের সাথে যে প্রবাহ কি হয়, পরিবর্তন হয়, এরকম অভিমুখ ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে সময়ের সাথে যে প্রবাহ অভিমুখ পরিবর্তন করে তাকে বলে এসি প্রবাহ, আর যার ডিরেকশন চেঞ্জ হয় না তাকে বলা হয় থাকে ডিসি প্রবাহ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি যে পরিবাহিত উৎপন্ন তাপ কিসের উপর নির্ভর করে, H প্রপোর্শনাল টু I স্কোয়ার আর টি, অর্থাৎ প্রবাহ মাত্রার সাথে নির্ভর করে। তাহলে এখানে আমি কি লিখবো, যে এটি অভিমুখের উপর নির্ভর করে না, উভয় ক্ষেত্রেই সমান তাপ উৎপন্ন হবে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করে না চুম্বক ক্ষেত্রের অভিমুখ বলতে পারে। নেক্সট বলেছে 92U238 পরমাণু থেকে যদি একটি আলফা কণা নিঃসরণ হয় নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত হবে। তাহলে দেখো 92U238, এখান থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে যায়, পরমাণু ক্রমাঙ্ক 2 কমলো 90 এবং ভর সংখ্যা 4 কমলে 234, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হবে কি নিউট্রন সংখ্যা, কত হবে 144। সূর্য ও অন্যান্য নক্ষত্রে শক্তির উৎস কোন ধরনের বিক্রিয়া না নিউক্লিয় সংযোজন। ফ্লুরিন কি হবে না, ফ্লুরিন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সর্বনিম্ন। কপার কি হবে, কপার হবে ক্যালোরিমিটার। পটাশিয়াম এটা হবে বিজারণধর্মী মৌল, আর আয়রন হচ্ছে থার্মিট। N2 অণুর লুইস ডট গঠন, N2 অণুর ক্ষেত্রে কি লেখা হয় 7 and 40। তাহলে 7টা কিভাবে ভাঙবে, 2 আর 5, তাহলে সর্বনিম্ন কক্ষে 5টা ইলেকট্রন আছে, মানে 1টা 2টো 3 4 5টা, আরো একটা নাইট্রোজেন আছে 1টা 2টো 2 3। তাহলে গঠিত হবে কিভাবে বন্ধনটা না এইরকম আর এইরকম। তাহলে এই এক একটা জোড় কি করবে, এক একটা বন্ধন তৈরি করবে, তাই জন্যই তো আমরা লিখে রাখি A+1A। মাথার যেগুলো এগুলোকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। যে তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে কে, ক্যাথোড, কারণ ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে যায়। কপার ধাতুর যে পরিশোধক সেখানে অ্যানোড রূপে কাকে ব্যবহার করা হয়, অবিশুদ্ধ কপার। প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে
না, ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে এইচ প্লাস কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ করে এইচ পরিণত হবে, মানে বিজারণ ঘটলো। এরপর কি হবে, 4H টা 2H2। নাইট্রোলিন কি হবে, নাইট্রোলিন মানে CaC2 প্লাস N2। ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেন 1100 ডিগ্রি তাপমাত্রা দিলেই হয়ে যাবে ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বনের যে ধূসর মিশ্রণ। তরল অ্যামোনিয়ার ব্যবহার কি হবে, কোল্ড স্টোরেজ বা হিমায়ক রূপে। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম নাইট্রেট, সংকেত কি Mg3N2। অ্যালকেন যৌগ থেকে হাইড্রোজেন পরমাণু যদি অপসারিত হয় তাহলে কি মূলক তৈরি হবে, অ্যালকিল। CH3 এর শিল্প উৎস কি হবে, পেট্রোলিয়াম খনি। প্রোপাননের সংকেত কালকেও করা হয়েছে, প্রোপাননের সংকেত কিভাবে লিখবো, CH3CO CH3, তাহলে ওটাকে লেখা যাবে H। এদিকে কি থাকবে, কিটোন গ্রুপ, এদিকেও হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন, তাহলে CH3CO CH3। এরপর দেখো বিভাগ গ এবং ঘতে যে সমস্ত গাণিতিক প্রশ্নাবলী আছে সেগুলো আমরা আলোচনা করব, কারণ এখানে যে সমস্ত থিওরি প্রশ্নগুলো আছে এগুলো প্রত্যেকেই তোমাদের বইতে পেয়ে যাবে, তার জন্য অঙ্কগুলো শুধু আমরা আলোচনা করব। দেখো 3.2, স্থির চাপে নির্দিষ্ট ভরের যে গ্যাস সেটাকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হচ্ছে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে, তাহলে প্রাথমিক যে উষ্ণতা কত, মানে কত না 273 কেলভিন। এরপরে T1 আমরা পেয়ে গেলাম, T2 কত, আর কি দেওয়া আছে দেখো, প্রাথমিক আয়তনের সাথে অন্তিম আয়তনের অনুপাত। তাহলে আমরা কি ফর্মুলা জানি যে V1/T1 সমান V2/T2। কেন হলো এই ফর্মুলাটা, কারণ এখানে বলে দেওয়া আছে দেখো স্থির চাপে, আর চাপ স্থির কার ক্ষেত্রে, চার্লসের সূত্রে। তাহলে এটা একটা চার্লসের সূত্র, V1/T1 সমান V2/T2। তো আমাকে চেয়েছে অনুপাতটা কার সাথে, অন্তিম আয়তনের সাথে প্রাথমিক। তাহলে V2/V1 করলে কি হবে, নিশ্চয়ই T2/T1। এবার T2 কত আছে দেখো 829 কেলভিন, আর T1 আছে হচ্ছে 273। দেখো তো 273, একে 273, 273 তিনটা কি, তাহলে এদের যে অনুপাতটা হবে 3/1, বাটে আমরা এটা অ্যান্সারটা কত বলতে পারি, অনুপাতটা 3:1। এর সাথে আরেকটা প্রশ্ন ছিল যে 27 ডিগ্রি সি উষ্ণতায় 700 mmHg চাপে 32 গ্রাম অক্সিজেন আর 44 গ্রাম যে CO2 আছে তাদের আয়তনের অনুপাতটা কত হবে। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে লিখবে অক্সিজেন আর এদিকে লিখবে CO2, প্রত্যেকের যা যা তথ্য আছে সেগুলো আমাদেরকে লিখে দিতে হবে। তো প্রথমে এর ক্ষেত্রে যে উষ্ণতা বলে দেওয়া আছে 27 ডিগ্রি, দুজনের ক্ষেত্রেই সে 27 ডিগ্রি 300 কে, এর ক্ষেত্রেও কি টিটা সেম। এর ক্ষেত্রে চাপ কত, 700 mmHg, ওটাকে অ্যাটমসফিয়ারে করতে গেলে 760 দিয়ে ভাগ করতে, তাহলে এটা হয়ে গেল এত এটিএম। এর ক্ষেত্রে যে চাপ সেই একই চাপই থাকবে, 700/760 এটিএম। তাহলে পি পেয়ে গেলাম। তাহলে মোল সংখ্যা, এখানে কতটা অক্সিজেনের কথা বলা হয়েছে, 32 গ্রাম অক্সিজেন, তাহলে মোল সংখ্যা কি হয়, W/M। তাহলে গৃহীত ওজন 32 গ্রাম, আর অক্সিজেনের মোল সংখ্যা O2 কত হয় বলতো, 16 × 2 মানে 32। তাহলে আণবিক ভর অক্সিজেনের 32 হয়, তাহলে এখানে কত হবে, 1 মোল। আবার এদিকে CO2 যে মোল সংখ্যা সেখানেও কি বলা আছে, না CO2
গৃহীত ওজন বলে দেওয়া আছে 44 গ্রাম, আর CO2 মোল সংখ্যা হয় 12 প্লাস 16 × 2 মানে 44। তাহলে 44/44 এর ক্ষেত্রেও কিন্তু হয়ে গেল 1 মোল। এবার এতে রেশিও করতে হবে, তাহলে VO2 আয়তনের রেশিও VO2/VCO2 কি হবে না, পিভি সবার এরআরটি থেকে পাই, তাহলে এর ক্ষেত্রে হবে এর RT/P, এর ক্ষেত্রে কি হবে এর ড্যাশ RT/P। তাহলে সব ক্যান্সেল হয়ে যাবে, RT RT ক্যান্সেল, P ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে এর ড্যাশ। তাহলে এর ক্ষেত্রে এর কত এসছে 1 মোল, আর এর ক্ষেত্রে এর ড্যাশ কত এসছে 1 মোল। তাহলে এদের যে আয়তনের অনুপাতটা হবে কত 1:1। তাহলে এটা গেল। চলে এসো বিভাগ ঘ। বলেছে 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কিভাবে করব, দেখো প্রথমে বিক্রিয়া লিখবে Mg+2Hc, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় MgCl2 প্লাস হাইড্রোজেন H2। তাহলে এর হচ্ছে 24, আর এর আসছে 24 প্লাস 35.5 গুণিত 2 মানে কত হলো 95 গ্রাম। তাহলে এটা 24 গ্রাম, এটা 95 গ্রাম, আর এখানে আসছে 1 × 2 মানে 2 গ্রাম। তাহলে লিখবে যে 24 গ্রাম Mg এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় 95 গ্রাম MgCl2 উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম Mg এর সঙ্গে বিক্রিয়ায় 95/24, এবং প্রশ্নে বলেছে 36 গ্রাম Mg হলে কি হবে। তাহলে 36 গ্রাম Mg এর সাথে হবে 95/24 ইন্টু 36, কাটাকাটি করলে 6×4 = 24, 6×6 = 36, তাহলে এটা হিসাব করলে আসবে 142.5 গ্রাম। এটা গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে কতটা হাইড্রোজেন, 24 গ্রাম Mg এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে 1 গ্রামে কত 2/24 গ্রাম হাইড্রোজেন, আর এখানে প্রশ্নে আছে 36 গ্রাম হলে কত। আবার দেখো 6×4 = 24, 6×6 = 36, 2 × 2 = 4, 2 × 3 = 6, তাহলে অ্যান্সার কত হবে 3 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন। তাহলে এখানে বলেছিল কি কতটা হাইড্রোজেন হবে আর কতটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, তাহলে দুটো প্রশ্নের উত্তর করে নিয়েছি। নেক্সট বলেছে 1.16 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কত গ্রাম সিলভার নাইট্রেট বিক্রিয়া করলে 1.70 গ্রাম সোডিয়াম নাইট্রেট এবং 2.87 গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে, এবং সিলভার ক্লোরাইডের মোল সংখ্যা। একই রকম ভাবে এরও সমীকরণটা তোমাকে লিখে দিতে হবে। সমীকরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তার সাথে বিক্রিয়া করবে সিলভার নাইট্রেট, তাহলে উৎপন্ন হবে নিশ্চয়ই সিলভার ক্লোরাইড আর উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট। প্রত্যেকেরটা বের করলে এখানে 23 প্লাস এটা আসবে 35.5, তাহলে এখান থেকে আসছে 58.5 গ্রাম। এর আসছে 108 প্লাস এজির 108 বলে দেওয়া আছে 14 প্লাস এটা হচ্ছে 16 থেকে 48, তাহলে এখান থেকে আসছে 170 গ্রাম। এখান থেকে আসছে 108 প্লাস 35.5 ক্লোরিনের যোগ করলে আসবে 143.5 গ্রাম। আর এখান থেকে আসছে 1123 প্লাস 14 প্লাস 16 × 3 মানে 85 গ্রাম। তাহলে দেখতে পাচ্ছি যে 143.5, এই যে 143.5 গ্রাম AgCl পাওয়া যাচ্ছে কোথা থেকে না 170 গ্রাম সিলভার নাইট্রেট থেকে। তাহলে 1 গ্রাম AgCl পেতে
এতটা AgNO3 লাগবে। আর আমার 2.87 গ্রাম AgCl পেতে এটা উঠাও 100, এটা উঠাও 10, 1 2 1 2 কাটলো। এটা হিসাব করবে কত আসছে, অ্যান্সার আসবে 3.4 গ্রাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর এসে গেল। এবার আমাকে জিজ্ঞেস করেছিল যে সিলভার ক্লোরাইডের মোল সংখ্যা এখানে কত হবে। গৃহীত ওজন বাই কি হয়, আণবিক ওজন। তাহলে এর আণবিক ওজন তো কত আছে দেখো, দেখো এখানে আণবিক ওজন কত আছে, AgCl এর 143.5। তাহলে এখানে লিখে দিন যে 143.5। প্রশ্নে দেখো গৃহীত ওজন দেওয়া আছে কতটা সিলভার ক্লোরাইড, 2.87 গ্রাম। তাহলে 2.87 দিয়ে এটাকে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডাব্লু আর এটা হচ্ছে এফ, দিলেই তো মোল সংখ্যা এর পাবে। তাহলে কত আসবে এটা হিসাব করলে 0.02। তাহলে এখানে এই ছিল দুটো প্রশ্নের উত্তর। এরপরে বলেছে যে 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তর লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখলে লেন্স থেকে 4.8 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। তাহলে দেখো 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তু, বস্তুর যে দৈর্ঘ্য তাকে আমরা H1 দিয়ে প্রকাশ করি, আর বস্তুর দূরত্ব যেটা তাকে ইউ দিয়ে প্রকাশ করি। প্রতিবিম্বর যে দূরত্ব তাকে আমরা কিন্তু ভি দিয়ে প্রকাশ করি, আর প্রতিবিম্বের যে দৈর্ঘ্য তাকে আমরা H2 দিয়ে প্রকাশ করি, এবং রৈখিক বিবর্ধনকে এফ দিয়ে প্রকাশ করবো। এই দুটো জিনিস আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, রৈখিক বিবর্ধন এফ সমান দুটো জিনিসই লেখা হয়, একটা হয় H2/H1 একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা আছে এফ সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রথম ক্ষেত্রে আমি এখানে কোন কোন মানটা আমার দরকার, তা দেখো ভি এর মান জানি, ইউ এর মান জানি, তাহলে এখান থেকে রৈখিক বিবর্ধনের মান পেয়ে যাবো। তাহলে ভি এর মান কত, 4.8, ইউ এর মান কত, 2.4। তাহলে দেখতেই পাচ্ছ যে ভাগ করলে কত আসবে, রৈখিক বিবর্ধন 2 আসবে। তাহলে একটা রৈখিক বিবর্ধন পেয়ে গেছি। তাহলে এখানে এবার রৈখিক বিবর্ধনের মান বসাও, আর H2 মান চেয়েছে আর H1 এর মান দেওয়া আছে। তাহলে H2 কত হবে বলো, H2 সমান 6×12 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন হবে m সমান 2। নেক্সট বলেছে এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 1.2 অ্যাংস্ট্রম, তার কম্পাঙ্ক জিজ্ঞেস করেছে, এবং কোনো আলোক রশ্মি শূন্য স্থানে তরঙ্গদৈর্ঘ্য 450 ন্যানোমিটার এবং রশ্মিটি 1.5 প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমে প্রবেশ করলে তার তরঙ্গদৈর্ঘ্য কত হবে। দেখো বিম সমান কি লেখা হয় থাকে না, শূন্য মাধ্যমে যে তরঙ্গদৈর্ঘ্য বাই যে কোনো মাধ্যমে ওই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য। তাহলে ল্যাম্বডা আমাকে জিজ্ঞেস করেছে। এবার শূন্য মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 450 ন্যানোমিটার, আর প্রতিসরাঙ্ক দেওয়া আছে কাচ মাধ্যমের, এটা মিউ হবে 1.5। তাহলে এটা ভাগ করলে আসবে 300 ন্যানোমিটার। তো প্রথম প্রশ্ন ছিল কি, দ্বিতীয় প্রশ্ন যে কাচ মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তা কাচ মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হবে 300 ন্যানোমিটার। এবার কম্পাঙ্ক বের করতে বলেছিল, সি সমান আর একটা ফর্মুলা হয় এল ল্যামডা, ল্যামডা সমান লেখা হয় তাকে C/8, কিন্তু আবার এখানে দরকার এট, তাহলে এট সমান লিখবো C/ল্যামডা। এট মানে হচ্ছে কম্পাঙ্ক, যেহেতু আমাকে কম্পাঙ্ক চেয়েছে। এবার সি মানে শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড,
এবং ল্যামডা যে তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 1.2 অ্যাংস্ট্রম, তাহলে 1.2 ইন্টু 10⁻⁻10 মিটারে প্রকাশ করলাম, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা যদি ভাগ করি তাহলে আসবে 2.5 ইন্টু 10⁻⁸ হার্জ। তাহলে যে কম্পাঙ্কটা হবে কত, 2.5 ইন্টু 10⁻⁸ হার্জ। তাহলে এটা ছিল আবার 4.5 এর অঙ্ক। নেক্সট আছে 4.7, 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 100 ওয়াট, তাদের রোধের যে রেশিও সেটা বের করতে হবে। দেখো কিভাবে পাওয়া যাবে, একটা আছে 220 ভোল্ট 60 ওয়াট, আরেকটা আছে 220 ভোল্ট 100 ওয়াট। তাহলে এর যে রোধ হবে আর সমান ভি স্কোয়ার বাই পি, আর এর যে রোধ হবে তার ক্ষেত্রেও একই ফর্মুলা, ভি স্কোয়ার বাই পি। তাহলে 220 ইন্টু 220 বাই 100। তাহলে এটা আসছে 484 ওহম, এটা আসছে 2 3 6, 2 11 22, কিন্তু এখানের সাথে এটা কাটছে না। তাহলে এটা হচ্ছে 220 ইন্টু 11/3 এরকম আসছে। তাহলে এদের যদি অনুপাত করি আর বাই আর ড্যাশ, কি লিখবো না, 220 ইন্টু 11 বাই, কাটছে 11 দিয়ে, 11 4 44, 11 4 44, এটা 5-এ যাবে, তাহলে অনুপাত কত হলো 5/3। তাহলে আর ইস টু আর ড্যাশ, দুজনের যে রেশিও কত কি হবে 5:3। তাহলে দুজনের রোধের অনুপাত হচ্ছে 5:3। তাহলে এই ছিল সমস্ত গাণিতিক প্রশ্নের সলিউশন এবং এমসিকিউ এর আলোচনা।